আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। যদিও আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টি এ যাবৎ পর্যন্ত আপনাদের সাথে যতগুলো বিষয় আমি আলোচনা করেছি তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে, কিন্তু কারো কাছে মনে হতে পারে যে না, এর বেশি গুরুত্ব নেই। কিন্তু এই ব্যাপারটা প্রত্যেকটা সাইক্লিস্টের এবং যারা সাইকেল ছাড়াও অন্য কোনো ধরনের কোনো প্রোডাক্ট কিনতে চায় তাদের জন্য আসলে একটা বাইং গাইড, অর্থাৎ কোনো কিছু কেনাকাটা করার পূর্বে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পর্কে কিছু বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম। কতগুলো কথা না বললেই নয়, সেটা হলো যে আমরা কোনো কিছু কেনার আগে এক্সপার্টদের শরণাপন্ন হই এবং তাদের উপর পূর্ণ দায়িত্ব দিয়ে দিই। তাদের উপর এত বেশি ভরসা করি যে আমার নিজের কোনো মূল্যই থাকে না। অর্থাৎ মোদ্দা কথা বাংলায় যেটা বলা হয় তা হইল আমার পকেটে যে টাকা, সে টাকাটা তার হাতে তুলে দেওয়া। অর্থাৎ তাকে আমি বলে দিই যে ভাই, আমার 20,000 টাকা বাজেট, এর মধ্যে আমাকে একটা সাইকেল ব্যবস্থা করে দেন। আপনি যেটা ভালো বলবেন সেটাই ভালো হবে, কারণ আপনি খুব বড় একজন সাইক্লিস্ট, আপনার অনেক অভিজ্ঞতা, আমি এগুলা কিছু বুঝি না, আপনি কিনে দেন। তাহলে ব্যাপারটা হলো কি, আপনার পকেটের যে টাকাটা, সে টাকার কন্ট্রোল আর আপনার নাই, এটার কন্ট্রোল আরেকজনের। সে আপনাকে একটু লামসাম বুঝিয়ে শুনিয়ে বলে দিবে যে এই সাইকেলটাই আপনার জন্য পারফেক্ট। তা আপনি কি করলেন? লাভ দিয়ে ওই সাইকেলটা কিনে ফেললেন, চালানো শুরু করলেন। তারপর ধীরে 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 একজন আরেকজনের সাথে জানাশোনা হইতে থাকবে। একজন বলবে, আরে গাদা, তুই এটা কেন কিনলি? তোর জন্য তো এটা ভালো ছিল। আরেকজন বলবে, আর কিছু ভরে ওইটা কেন কিনলি না? তখন আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের কথা শুনে আফসোসের শেষ থাকবে না। সুতরাং আপনার পকেটের যে টাকাটা বা আপনার যে কষ্টের অর্জিত টাকাটা, এই টাকাটা নষ্ট না করে প্রপার ওয়েতে ব্যবহার করা। অর্থাৎ মুরব্বীরা যেটা বলে, এর বুদ্ধিতে রাজা হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে গরিব হওয়া ভালো। আসুন তাহলে মূল আলোচনা যাওয়া যাক। যেহেতু সাইকেল রিলেটেড ভিডিও, তাই আমি এখানে প্রোডাক্ট হিসেবে সাইকেলটাকেই বলবো, অথবা যে কোনো ধরনের সাইকেল পার্টস হিসেবেই বলবো। তো প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে আপনার মাইন্ড সম্পর্কে এবং আপনার বডি সম্পর্কে জানা। আপনার মাইন্ড পৃথিবীতে আপনাকে তৈরি করা হয়েছে সিঙ্গেল পিস হিসেবে। আপনি দ্বিতীয় কোনো পিস পৃথিবীতে কখনো আসেনি আর কখনো আসবে না। সুতরাং আপনার চিন্তা ভাবনা, আপনার গতিধারা, আপনার যে টাইম, যে সময় আপনি দুনিয়াতে এসেছেন, তা সব কিছু ডিফারেন্ট। সুতরাং আপনাকে কারোর সাথে তুলনা করা যাবে না। আপনি সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরির একটা লোক, কিন্তু তারপরও মানুষের কিছু বেসিক মিল থাকে, সেই মিলগুলা ভিন্ন। তাই আপনাকে নিজেকে নিজে বুঝতে হবে। আমি কিন্তু বারে বারে বলছি, এটা শুধুমাত্র সাইকেল রিলেটেড না, যে কোনো ধরনের পণ্য রিলেটেড বা জীবনের কোনো লক্ষ্য রিলেটেড হতে পারে। অর্থাৎ আপনার ব্রেনকে আপনার জানতে হবে আর আপনার বডিকে। যে জিনিসটা আমি আমার ফ্যামিলি মেম্বার এবং আমার রিলেটিভদেরকে ভালোভাবে বলি যে 10 টাকাকে 10 টাকাই মূল্য করো, সেটাকে 11 টাকা, 12 টাকা বা 20 টাকা মূল্যায়ন করো না। যদি 10 টাকাকে আপনি 20 টাকা মূল্যায়ন করেন, অর্থাৎ ওভার অ্যাডভার্টাইজমেন্ট করেন, তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়বে আর এক সময় বুঝতে পারবে যে আপনি চাপাবাজ। আর যদি আপনি 10 টাকাকে 5 টাকা মূল্যায়ন করেন, অর্থাৎ 10 টাকার নিচে মূল্যায়ন করেন, তাহলে আপনি কখনো জিততে পারবেন না, আপনি হেরে যাবেন জীবন যুদ্ধ থেকে শুরু করে সমস্ত খেলাতে, সমস্ত যুদ্ধে। তাই 10 টাকাকে 10 টাকাই, 100 টাকাকে 100 টাকাই মূল্যায়ন করতে হবে। তাই আপনার ব্রেনকে আপনার জানতে হবে এবং আপনার বডিকে, যে আপনার বডির ক্যাপাসিটি কতটুকু। জানার পরে আপনি এটাকে ইনক্রিজ করতে পারবেন, ডিক্রিজ করতে পারবেন। তার জন্য আপনাকে পরবর্তী স্টেপে যেতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আপনার
ব্রেন এবং আপনার বডি সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট নেওয়া। দ্বিতীয় যে ধাপটি সেটাই হচ্ছে যে জিনিসটা নিয়ে আপনি গবেষণা করতে চাচ্ছেন, অথবা যা নিয়ে আপনি স্টাডি করতে চাচ্ছেন, অথবা যে সাইকেলটা আপনি কিনতে চাচ্ছেন তা সম্পর্কে একটু লেখাপড়া করা, অথবা শিখা, অথবা জানা। সেই লেখাপড়াটা ভিন্ন ক্যাটাগরির হতে পারে। যেহেতু এখন 2024 সাল, আপনাদের হাতে গুগল আছে, ইউটিউব আছে, তো আপনারা প্রথম কথা হচ্ছে রাত 12টার সময়ও ঘরে বসে বসে আপনারা শিখতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, হাতে একটা মোবাইল থাকতে হবে। তো আপনারা স্টাডি করেন, সাইকেল সম্পর্কে জানেন যে পৃথিবীতে কত রকমের সাইকেল আছে, কোন সাইকেলগুলা কোন পারপাসে তৈরি হয়েছে, কি কাজে ব্যবহার করা হয়, কি ধরনের লোক কীরকম সাইকেলগুলা চালায়, সাইকেলগুলার সম্পর্কে কে কী ধরনের মতামত পেশ করতেছে। বিভিন্ন ফোরামগুলোতে ঢুকেন, ফোরামগুলোতে গিয়ে দেখেন যে তারা যে সাইকেলিং করতেছে তাদের কি সমস্যা হচ্ছে, তাদের কি ভালো হচ্ছে। যে সাইকেল রিলেটেড যা কিছু আছে সব জানার চেষ্টা করেন। 1টা 2টা 3টা 4টা 5টা ভিডিও দেখেন, 5টা আর্টিকেল পড়েন, কিছু না কিছু হলেও আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। তো এই জ্ঞান বৃদ্ধি পাওয়াটা খুব জরুরি। যখন আপনি এই জিনিসগুলো সম্পর্কে কিছুটা জানতে পারবেন, তখন আপনি আপনার বন্ধুবান্ধবের কাছে যান, অথবা পরিচিত লোকদের কাছে যান, অথবা কোনো একটা মেকারের দোকানে যান, সেখানে যেয়ে কিছু সময় দেওয়ার চেষ্টা করেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন, সাইকেলগুলো কীভাবে ঠিক করে দেখেন, চোখ দিয়ে বোঝার চেষ্টা করেন। সাইকেলের বেসিক যদি কিছুটাও যে আপনি জানতে পারেন তাহলে আপনার অনেক উপকার হবে। এবং আমাদের পৃথিবীতে এখন যে মডার্ন সাইকেলগুলো আছে, বিশেষ করে রোড বাইক, মাউন্টেন বাইক, গ্রাভেল বাইক, এগুলো সবগুলার জন্ম হয়েছে আগের যে মডেলের পুরনো যে সাইকেলগুলো ছিল সেগুলা থেকে, যেগুলা বাংলাদেশে এখনও রয়ে গেছে তা হলো রিক্সা এবং ভ্যান, আর হচ্ছে পুরনো আমলের যে ফনিক সাইকেল সেটা। তো রিক্সা ভ্যানের যে দোকানগুলা, সেই দোকানগুলা দেখবেন আমাদের ফুটপাতে বসে এখন। একটা সময় তাদের দোকান ছিল, এখন আর দোকান নাই। তারা বিভিন্ন এলাকা মহল্লার মোড়ে, অথবা কোনো বটগাছ থাকলে বটগাছ তলায়, অথবা ফুটপাতে বসে তারা ব্যবসা করে। একটা ছোট বাক্স থাকে, সে বাক্সটা নিয়ে বসে থাকে, ওর মধ্যেই টুলস। তো যদি সেটাও দেখতে পারেন তাহলেও আপনি সাইকেল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এই সামান্য জ্ঞান আপনাকে যে কোথায় নিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো সাইকেলের পার্টস সম্পর্কে একটা ধারণা নেওয়া। সাধারণত যারা নতুন সাইকেল কিনতে আসে, এটা তাদের জন্য খুব বেশি জরুরি। আর তাই শুধু নয়, পুরনো দেখা যাচ্ছে, আমি এমন অনেক লোককে চিনি যারা হয়তো ধরেন সেই 2011-12 সালে সাইকেল কিনেছে, তারপর থেকে সাইকেল চালাচ্ছে, এখনও অনেক সাইকেলের পার্টসের নাম জানে না। তো এই জন্য একটু সমস্যাই হয়। তাদের সাইকেলে কোনো সমস্যা হলেই তারা এটা নিয়ে চলে যায় কোনো একটা মেকারের দোকানে, দিয়ে চলে আসে, তারা রিপেয়ার করে রাখে, একদিন পরে যায় নিয়ে আসে। তারা শুধু এইটুকুই জানে যে প্যাডেল মারতে হবে। তো এই ব্যাপারটা আসলে যদি আপনি একটু জানার চেষ্টা করেন যে আপনার সাইকেলে কী পার্টসগুলা রয়েছে, পার্টসগুলা কীভাবে কাজ করে, পার্টসগুলা সম্পর্কে কিছুটা ধারণা যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার প্যাডেলিংটা অনেক আনন্দময় হবে। আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার একটা প্যাডেলে আপনার সাইকেলের কলকবজাগুলো কীভাবে নড়ছে, কীভাবে সে আপনাকে এগিয়ে দিচ্ছে, কীভাবে আপনাকে আনন্দ দিচ্ছে, আপনি বুঝতে পারবেন। সুতরাং পার্টসগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করুন। চতুর্থ যে ব্যাপারটা সেটা সম্পর্কে আমি দ্বিতীয় ধাপে কিছুটা টাচ দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে এসে আপনাকে আরও বেশি স্টাডি করতে হবে। তা হচ্ছে যে সাইকেলটা আপনি কিনবেন বলে চিন্তা করেছেন, বা বন্ধুবান্ধবকে দেখে অনুপ্রাণিত হয়েছেন, বা টিভিতে বা অন্য কোথা থেকে বা যে কোনো একটা সোর্স থেকে আপনি জানতে পেরেছেন, বা আপনার আগ্রহ হয়েছে সাইকেল চালানোর প্রতি, অথবা এমন দেখা গেছে যে আপনি গত 5 বছর যাবত একটা সাইকেল চালান, এখন আপনি ওটা চেঞ্জ করে রোড বাইকের দিকে চলে যেতে চাচ্ছেন, যে আমি এখন আর মাউন্টেন বাইক চালাবো না, সবাই এখন রোড বাইক চালাচ্ছে, আমিও রোড বাইক চালাবো, একটা রোড বাইক কিনবো। তো রোড বাইকের দিকে আপনি যখন যেতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি জানার চেষ্টা করেন যে আপনি কেন রোড বাইকটা কিনবেন।
রোড বাইকটা যে আপনি কিনবেন, এই রোড বাইকটা আসলে কী জন্য তৈরি হয়েছে, এই রোড বাইকের মধ্যে কি আছে, এর পারপাসটা কী। সাধারণত রোড বাইকে যদি আপনি খুব আলাদাভাবেও দেখেন, তাহলেও আমি ইজিলি দেখতে পাই যে 3-4 রকমের রোড বাইকই রয়েছে। আপনি তার সম্পর্কে জানার চেষ্টা করেন, কারণ আমি এমন কয়েকজনকে দেখেছি যে তারা রোড বাইক নেওয়ার জন্য খুব আগ্রহী ছিল, তারা লাফ দিয়ে পড়ে গিয়ে রোড বাইক কিনে ফেলছে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল আসলে রেসের একটা রোড বাইক কিনা, তারা এন্ডুরেন্স রোড বাইক কিনে বসে আছে। লাখ টাকার উপরে দাম, এখন তো এটা আসলে ফেরতও দিতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না, মুখ বুজে চালাচ্ছে আর ভাবতেছে যে এটা একটা জোস একটা জিনিস, কারণ নিজের লজ্জা আর প্রকাশ করতে পারতেছে না। তার কারণ হলো তারা সেম অন্য কোনো এক্সপার্টের উপর ভরসা করেছিল, তারা নিজেরা এটার ভিতরে স্টাডি করে নাই, দেখে নাই যে এটা আসলে রেস রোড বাইক না, এটা এন্ডুরেন্স রোড বাইক, এটা রেসের জন্য তৈরি হয়নি। সুতরাং আপনি জানার চেষ্টা করেন যে আপনি যেটা আসলে কিনতে চান সেটা কি পারপাস তৈরি হয়েছে, অথবা আপনার পারপাসটা কি, সেই পারপাস সলভ করার জন্য কোন জিনিসটাই আপনার লাগবে সেটাই আপনি চয়েস করেন। 5 নাম্বার যে স্টেপটা, সেটা হচ্ছে আপনার জন্য আসলে কি সুইটেবল। ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে ফার্স্ট ধাপ আপনার মাইন্ড এবং বডি, এই দুইটা সম্পর্কে জানা। তো আপনার মাইন্ড কি বলতেছে, আপনার মাইন্ড যদি বলে থাকে যে না আপনি আসলে চিল মোডে একটু রোড বাইক চালাবেন, অথবা চিল মোডে একটা মাউন্টেন বাইক চালাবেন, অথবা আপনি হয়তো একদম অফ রোডে ট্রেইলের মতো একটা রাস্তার মধ্যে একটা মাউন্টেন বাইক চালাবেন, আপনি একটা হেভি মাউন্টেন বাইক বিল্ড করবেন, তো সেই রকম যদি আপনার মেন্টালিটি হয়, অথবা আপনি যদি চিন্তা করেন যে না আমি আসলে একটা রেস করার জন্যই একটা প্রফেশনাল রোড বাইক কিনবো, তাহলে আপনি আপনার চয়েসটা ঠিক করেন। এবং আপনার বডি সম্পর্কে যেহেতু জানতে হবে, আপনার জানতে হবে যে কত সাইজের রোড বাইক বা কী ধরনের জিওমেট্রির রোড বাইক আপনার বডি লোড নিতে পারবে, আপনার কোমর কতটুকু বাঁকা হবে, আপনি কতটুকু আপনার বডির মেজারমেন্ট কাভার করে, কি সাইজ আপনার জন্য লাগবে। কারণ যখন আপনি প্রপার সাইজের বাইকটা আপনার হাতে পাবেন, তখন আপনি একটা বেস্ট আউটপুট দিতে পারবেন, অর্থাৎ আপনি নিজেই নিজের রাইডিংয়ের উপর হ্যাপি হবেন। আর তা নয়তো এটা একটা বিড়ম্বনাই হয়ে যাবে। আর মনে রাখবেন, পৃথিবীতে কোনো কিছুই কেনার পর সেটাকে আর সেই ভ্যালুতে বিক্রি করা যায় না। অর্থাৎ এই বাংলা ভাষায় যে একটা কথা রয়ে গেছিল যে কিনতে গেলে পাগল আর বেচতে গেলে ছাগল, সেই দশা যেন আপনার না হয়। সুতরাং আপনার জন্য যা পারফেক্ট তাই যেন আপনি কিনতে পারেন, এই জন্যই আপনাকে জানতে হবে। 6 নাম্বার স্টেজে এসে যেহেতু আপনি প্রচুর ইনফরমেশন পেয়ে গিয়েছেন, একটার পর একটা, এখন আপনি আসলে সাইকেল সম্পর্কে কিছুটা ধারণা রাখেন। সুতরাং আপনার এখন উচিত একজন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করা, তার সাথে আলোচনা করা। আবার বলতেছি, একজন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করা, তার সাথে আলোচনা করা। সে যদি আপনাকে ভুজুং বাজুং বুঝাইতে চায়, যেহেতু আপনার জ্ঞান আছে, আপনি ভুজুং বাজুং বুঝবেন না। আপনি মনে রাখবেন আপনার পকেটের টাকাটা কিন্তু সে নষ্ট করে দিতে পারে। সুতরাং ভুজুং বাজুং বুঝার কোনো প্রয়োজন নাই। আপনি ধীর স্থিরভাবে বুঝার চেষ্টা করেন। সবসময় মনে রাখবেন যে টাকার চেয়ে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নাই। সুতরাং টাকাটা নষ্ট করবেন না। ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন, তার সাথে কথা বলেন, তার সাথে যুক্তি করেন, তর্ক করেন, ইমোশনাল হয়ে যান না। সে একটা দুইটা কথা বললে আপনি ইমোশনাল হয়ে যেয়ে বলবেন জি ভাই ঠিক বলছেন, এটাই করি, তাহলে লাভ দিয়ে করে ফেললেন, তা না। আপনি আপনার যে বিবেক, বুদ্ধি এবং এতদিনের যে স্টাডি, সেই স্টাডির প্রপার আউটপুটটাই করেন। প্রয়োজনে খাতা কলম নিয়ে বসেন, ক্যালকুলেশন করেন, চিন্তা ভাবনা করেন, একটু সময় নেন। মানুষ আজকে যে জিনিসটা ভাবতেছে, ধরেন আমি আরও ক্লিয়ার করে বলতেছি, আপনার কাছে যতটুকু ইনফরমেশন আছে ততটুকু ইনফরমেশন নিয়েই যদি আপনি আজকে সারাদিন চিন্তা করেন যে রেজাল্টে আসবেন, আবার 3 দিন যদি চিন্তা করেন রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, সে রেজাল্টটা আরও ভালো আসবে।
যদি আপনি 1 মাস এটা নিয়ে ভাবেন এবং স্টাডি করেন এবং চিন্তা করেন, ইনফরমেশন তাই, আপনি আর কোনো ইনফরমেশন যদি এর মধ্যে অ্যাড না করেন, তারপরেও একটা সুন্দর একটা আউটপুট আসবে। যে সিদ্ধান্তে আপনি পৌঁছবেন, সেই সিদ্ধান্তটা আপনাকে পরবর্তী স্টেপগুলোতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সুতরাং আপনি কোনো এক্সপার্টের সাথে আলোচনা করুন, তার সিদ্ধান্ত এবং আপনার সিদ্ধান্ত আশা করি কাছাকাছি হয়ে যাবে। 7 নাম্বার স্টেপে এসে আপনার উচিত আপনার বাজেট ফিক্স করা। আমি এখানে আপনাকে অ্যাডভাইস করব, যদি এটা আপনার প্রথম কেনা বাইক হয়ে থাকে, অথবা ধরেন আপনি যদি মাউন্টেন বাইক আগে কিনে চালিয়ে থাকেন দীর্ঘদিন, এখন রোড বাইকে যেতে চাচ্ছেন, তাহলে দুটি কাজ করতে পারেন। আপনার সামনে দুটি পথ খোলা। এক হচ্ছে আপনি একটা লো বাজেটে একটি রোড বাইক নিতে পারেন, অথবা ধরেন আপনি মাউন্টেন বাইকই বিল্ড করবেন একটু হাই বাজেটের, তাহলেও আমি বলবো যে একটু লো বাজেটে বিল্ড করেন। তার কারণ হচ্ছে এমনও হতে পারে যে আপনার বিলটা সাকসেস নাও হতে পারে, অথবা বিল্ড করার পরে বিভিন্ন ইস্যু অ্যারাইজ হতে পারে। যেমন অনেক বাইকই দেখা গেছে বিল্ড করার পরে আর সময় পাওয়া যায় না, চালানোর সময় নেই। অনেক সময় দেখা যায় যে এই বিল্ডের পরে এটা আসলে যতটুকু কমফোর্টেবল হবে ভাবছিলেন তার হচ্ছে না। আপনার সেই 12,000 টাকার পুরনো বাইক এর চেয়ে বেশি আরামদায়ক, অথচ আপনি 1 লাখ টাকা দিয়ে একটা বাইক বানিয়ে ফেলছেন, অথবা একটা বাইক হয়তো বাইরে থেকে এনেছেন। ধরেন ট্রেক মার্লিন 7 থার্ড জেনারেশনের একটা বাইক আপনি নিয়ে আসলেন, অথবা এক্সকেলিবারের একটা বাইক নিয়ে আসলেন, আয়না পরে যখন চালাইতে গেলেন দেখলেন যে এটা কী হলো। আপনার 20,000 টাকার যে মাউন্টেন বাইকটা রয়েছে, যেটা আপনি 7 বছর যাবৎ চালান, সেইটা আর এইখানে আপনি এত দাম দিয়ে একটা এক্সকেলিবারের ট্রেকের সাইকেল আনলেন, চালানোর পরে দেখলেন দুইটার মধ্যে ডিফারেন্স এতই সামান্য যে কম্পেয়ার করা যায় না। অর্থাৎ ধরেন 10% ডিফারেন্স। তো 10% ডিফারেন্সের জন্য প্রাইজের ডিফারেন্স যদি 80% হয়, তাহলে আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল। সুতরাং আপনি একটু লো বাজেটের দিকে থাকারই চেষ্টা করেন। আর 2 হচ্ছে, যদি আপনার বাজেট কোনো ইস্যু না হয়, তাইলে আমি বলবো অবশ্যই একটা হায়ার বাজেটে যাওয়ার জন্য। কারণ আপনি যে স্টাডি করছেন, আপনি যে প্ল্যানিংটা করছেন, আপনি যে এক্সপার্টদের সাথে কথাবার্তা বলছেন, এত কিছু করার পরে আপনার ভুল হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম। সুতরাং আপনি ভালো টাকা ইনভেস্ট করতে পারেন। তো কখন করতে পারেন? যখন আপনার এখানে টাকা ইনভেস্ট করলে গায়ে লাগবে না, আপনার কোনো ইস্যু নাই, আপনার কোনো প্রবলেম হবে না, তখন আপনি এখানে একটা ভালো বাজেট করতে পারেন। 8 নাম্বার স্টেপ, যেহেতু আপনি বাজেট একটা করেই ফেলেছেন, সে বাজেটটা হতে পারে হালকা 5% প্লাস মাইনাস। তো আপনার এখন উচিত আসলে ইনফরমেশন কালেকশন করা বা সোর্সিং করা, যে বাইক এই বাজেটে কি নিতে পারেন। চেষ্টা করবেন প্রথম দিকেই যে ভালো ভালো ব্র্যান্ডগুলো নেওয়ার জন্য, কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো বাইক কেনার পরে তার রিসেল ভ্যালুটা যেন ভালো থাকে। অর্থাৎ গাড়ি কিনবেন, বাংলাদেশে টয়োটা ছাড়া কোনো গাড়ি কেনা উচিত না। কারণ টয়োটা গাড়ি কিনলে 1 বছর 2 বছর পরে, আল্লাহ না করুক আপনার কোনো বিপদ আপদ আসলো, আপনি গাড়ি যখন বিক্রি করতে যাবেন, অন্য কোনো গাড়ি বিক্রি করতে গেলে অনেক বিড়ম্বনায় পড়তে হয়, আর তাছাড়া ভালো মূল্য পাওয়া যায় না। তো আপনার বাইকটাও যাতে এরকম হয়, যদি একটা ভালো ব্র্যান্ডের বাইক হয়, যদি তার ফেস ভ্যালু বাংলাদেশে ভালো হয়ে থাকে, তাহলে আপনি যখন চালাবেন তখন সবাই আপনাকে আপনার বাইকটা দেখে ভালো বলবে, এটাতে আপনার একটা ভালো ইমপ্রেশন হবে, আপনার নিজেরই খুব ভালো লাগবে। এটা একটা ব্যাপার। আর আপনি যখন আপনার বাইকের দিকে তাকাবেন, তখন আপনি একটু শান্তি পাবেন, বাইকটা মুছতে শান্তি পাবেন। অর্থাৎ এই বাইকটা যতদিন আপনার সাথে থাকবে ততদিন আপনার ভালো লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত, যদি কোনো সময় আপনি বাইকটা সেল করতে যান, তাহলে আপনি ভালো একটা মূল্য পাবেন। সুতরাং রিসেল ভ্যালুর কথা চিন্তা করে আপনার উচিত ব্র্যান্ডে যাওয়া, কোনো একটা ভালো ব্র্যান্ডের বাইক চয়েস করা। এভাবে ধরেন 5টা ব্র্যান্ড সিলেক্ট করলেন, সেই 5টা ব্র্যান্ডের মধ্যে
যদি আপনার বাজেট অনুযায়ী বাইকগুলো দেখেন আপনি, তাহলে খুব ইজিলি আপনি চয়েস করে ফেলতে পারবেন। কিন্তু সমস্যাটা হলো এই বাইকগুলো যদি আপনি কিনতে যান, তাহলে আপনাকে চয়েস করতে হবে যে কার কাছ থেকে কিনবেন, সেলারটাকে। সেই সেলারগুলাই হলো প্রবলেম। আমি বহুবার বলেছি এক্সপার্টের কথা। তো যারা সাইকেল কিনে তাদের মধ্যে আমার মনে হয় 90% লোক এক্সপার্ট বলতে বুঝে যে যারা বাংলাদেশের নামি দামি শপ আছে বা দোকানগুলো আছে, সেই দোকানগুলোতে যারা আছে তারাই হয়তো বাইকের খুব বেশি এক্সপার্ট। জি, তাদের অবশ্যই ভালো জ্ঞান আছে, আমি তাদেরকে কখনো বলবো না, কিন্তু তাদের জ্ঞানের সাথে সাথে তাদের একটা বিজনেস পলিসি আছে। আমার কাছে কেউ, ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আমার কাছে কেউ ডিটারজেন্ট পাউডার কিনতে আসছে। আমার দোকানে 3টা পাউডার আছে, ধরেন হুইল পাউডার আছে, সার্ফ এক্সেল আছে, আর ট্রিক্স আছে। তো আমি তাকে যতই বুঝাই, ডানে বামে ঘুরে ঘুরে বোঝানোর পরে তাকে আমি আমার এই 3টাকেই ভালো বলবো, আর 3টাই তার কাছে গছায় দেওয়ার চেষ্টা করব। কিন্তু অন্য কোনোটাকে আমি ভালো বলবো না। আর যদি বলিও, তাকে এমনভাবেই বলবো যে ওগুলা আসলে এগুলার সামনে দাঁড়াতে পারবে না, এই ধরনের একটা জিনিস তার কাছে প্রেজেন্ট করব। সুতরাং এখানে একটা বিজনেস ইস্যু এসে দাঁড়ায়। এই জন্য আমি আসলে এক্সপার্ট বলতে এখানে বোঝাতে চাইছি যে এমন এক্সপার্ট যারা আসলে বিজনেস মাইন্ডেড না, যে আসলে সত্যিকার অর্থে একজন টিচার অথবা সত্যিকার অর্থে একজন ভলেন্টিয়ার টিচার, বা আপনাকে জানানোর জন্য আসলে হেল্প করার জন্য যার কোনো বাধা নাই। সে কখনো এর মধ্যে এমন কিছু চিন্তা করবে না যে আমি তোমাকে এটা বুঝাইয়া বা আপনাকে আমি এটা শিখাইয়া আমি একটা হাইফাই ক্রেডিট নিয়ে নিব। এই জন্য এক্সপার্ট চয়েস করার সময় আপনারা চেষ্টা করবেন আমাদের বাংলাদেশে যে এই নামি দামি যে সাইক্লিস্ট যারা রয়েছে, যাদের বিভিন্ন ধরনের সাইকেল সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে, তাদেরকে ব্যবহার করার জন্য। আমি কিভাবে বলবো, আপনারা চেষ্টা করে দেখেন। যেমন বাংলাদেশে আমাদের একজন রোড বাইকের স্পেশালিস্ট আছে, আমিনুল হাসান ভাই। সে তার মতো এত ফ্যামিলিয়ার, তার মতো এত স্পষ্টভাষী এবং ভালো জ্ঞানের অধিকারী, এবং কেউ যদি তাকে ফোন করে বা তার হেল্প চায়, সে যাইচা পড়ে গিয়ে তাকে হেল্প করার চেষ্টা করে। সে আমার মনে হয় সে এখন সিলেটে আছে। যদি আপনি তাকে কনভিন্স করতে পারেন বা যদি তাকে আপনি বলেন, সে চেষ্টা করবে যে কোনো সময় ছুটি নিয়ে ঢাকায় এসে আপনাকে হেল্প করে যাবে, এই ধরনের মানুষ সে। সুতরাং এই বাংলাদেশে এরকম এক্সপার্ট থাকার পরেও যদি আপনারা তার কাছে সাহায্য না চেয়ে বা তার কাছে অ্যাডভাইস না চেয়ে অন্য কারো কাছে অ্যাডভাইস চান, তাহলে আমার মনে হয় এটা একটা লজ্জার ব্যাপার। তারপরে বাংলাদেশে সবচেয়ে বেশি সাইকেল চালাইছে প্রভাত চৌধুরী নামে একজন। তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, তার ফেসবুকে যেয়ে তাকে নক করতে পারেন, মেসেঞ্জারে নক করতে পারেন। আমার মনে হয় না যে সে আপনাকে মিসগাইড করবে। তারপরে রকিবুল ভাই আছে আমাদের সম্মানিত, বিডি সাইকেলিস্টের কিছু ভাই আছে যারা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আলাউদ্দিন ভাই আছে, যে কিনা তার একটা সাইকেলের শপ ছিল, এখন উনি আর শপটা কন্টিনিউ করতে পারতেছে না। উনি সম্ভবত ওনার আর্নিং সোর্স চেঞ্জ করতেছে, কিন্তু উনি খুব হেল্পফুল। উনি হেল্প করবে আপনাকে এবং খুব জেনুইনলি হেল্প করবে। এরকম অনেকেই আছে আমাদের। এই আয়রন ম্যানের একজন আছে আরাফাত ভাই। আরাফাত ভাইয়ের কাছ থেকে আপনারা টিটি বাইক সম্পর্কে ধারণা নিতে পারেন। তো হোয়াট এভার, আপনাদের এই বাংলাদেশে অনেক লোক আছে যারা হেল্প করবে, তাদের কাছে আপনাদের সাহায্য চাওয়া উচিত। অনেকেই হয়তো ভাবে যে না, তারা অতিমানব, তাদের কাছে সাহায্য চাওয়া যাবে না। না, এটা ভুল কথা। তারা আপনার মতো আমার মতোই রক্ত মাংসের মানুষ, এবং তারা অতি সাধারণ। তারা এই আমাদের লিজেন্ড, আমরা তাদেরকে সম্মান করি, অনার করি, কিন্তু তাদেরকে আপনারা আমাদের ভাই হিসেবেই দেখেন, আমাদের কাতারেই রাখেন। তাদেরকে দূরে সরাই দিয়েন না, তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন। শেষ ধাপের আগে একটা ধাপ আছে, অর্থাৎ 9 নম্বর স্টেজ।
সেই স্টেজে গিয়ে যেহেতু আপনার একটা শর্ট লিস্ট চলে এসেছে এবং আপনি কার কাছ থেকে কিনবেন তারও একটা শর্ট লিস্ট আপনার কাছে অলরেডি চলে আসার কথা, তো আপনি এর মধ্যে আপনার যে বাজেট আছে এবং আপনি এতদিন পর্যন্ত যা নলেজ পেয়েছেন এবং এক্সপার্টদের যে এই অ্যাডভাইস আছে, তার উপরে যে ব্র্যান্ড যেটা আপনার পছন্দ, এই সবগুলো মিলিয়ে আপনি এখন আমার মনে হয় আর কারো হেল্পের দরকার পড়বে না। অর্থাৎ সেই প্রথম কথায় আমি আবার আসতে চাই, সেটা হচ্ছে আপনার টাকার ডিসিশনটা আপনাকেই নিতে হবে। আপনি হয়তো চেষ্টা করবেন, জোর করবেন কোনো এক্সপার্টের উপর চাপিয়ে দেওয়ার, তাহলে এটা আপনার বোকামি হবে। অর্থাৎ যদি কেনার পরে আপনার সাইকেলের কোনো কিছু আপনার পছন্দ না হয় বা আপনার কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে আপনি যেমন এক্সপার্টদের দোষ দিবেন, সেই দোষ দেওয়ার সুযোগটা যেন আপনি না করে দেন। তাহলে বোঝা যাবে আসলে আপনি ভালো লোক না। ভালো লোকেরা অন্যদের কখনো দোষ দেয় না। আর আমি আবার বলতেছি, আপনার যে টাকা, সেই টাকার দিয়ে কেনা সাইকেলটা আপনার নিজের চয়েসেই হওয়া উচিত। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার সাইকেলটি কিনবেন এবং সেই সাইকেলটি আপনি চালাবেন, আপনি এনজয় করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই এক্সপার্টদের শরণাপন্ন হবেন। আমি খুব ভালো এক্সপার্ট না, তবে আপনারা যদি আমার কাছে আসেন, আমি এক্সপার্টদের কাছে আপনাদেরকে রেফার করতে পারবো। আমি চেষ্টা করব যেখানে যাওয়া লাগে, বাংলাদেশের যে জায়গায় গেলে আপনার কোনো প্রবলেম যদি হয়ে থাকে সেটা সমাধান করা লাগে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সেই পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার। আর যেহেতু আপনি এটা কিনতে পারতেছেন, সেহেতু আপনি এই একজন ভালো সেলারের কাছ থেকেই সাইকেলটা নেওয়ার চেষ্টা করবেন। এবং আমি মনে করি যে বাংলাদেশে এখনও অনেক ভালো সেলার আছে যারা বাইরে থেকে খুব চিপ রেটে সাইকেল ইম্পোর্ট। লাস্ট স্টেজ 10 নম্বর স্টেজ। এই স্টেজে কাজ হলো একটাই, তা হলো কিনে ফেলা। কিনে ফেলার জন্য এখানে খুব একটা অ্যাডভাইস আমি করব না, মানে আমি এখানে আপনাকে আর আমার বলার কিছু নাই। কিন্তু ব্যাপারটা হলো যে পেমেন্ট মোডটা কনফার্ম করে নেবেন। এবং অনেক সময়ই দেখা যায় যে এমন যে আপনার যে বাজেট, সেই বাজেট অনুযায়ী আপনার টাকা রেডি নেই। যদি রেডি না থাকে তাহলে আপনি একটু ধৈর্য ধরেন। আর কেনার একটা গাইডলাইন দিতে পারি, যদি ইম্পোর্টেড কোনো সাইকেল নিয়ে থাকেন তাহলে সেলারদের সাথে কন্ট্যাক্ট করবেন। অনেক সময় বড় বড় কিছু অফার থাকে, বিশেষ করে ব্ল্যাক ফ্রাইডের অফার থাকে, তারপর এই স্টক ক্লিয়ারেন্সের কিছু অফার থাকে। এছাড়াও বিভিন্ন সময়ে অফার দিয়ে থাকে। দেখা যায় যে 2 বছর পুরনো যে সাইকেলগুলো, অর্থাৎ যেমন এখন 2024 2022-এর যে মডেল বা 2021-এর মডেল, হঠাৎ করেই তারা একটা ডিসকাউন্ট অফার দিয়ে দেয়। হইতে পারে সেটা 50% ডিসকাউন্ট বা 60% ডিসকাউন্ট। এরকম অফার যদি কখনো চলে আসে, সেই ক্ষেত্রে বাইকগুলো নেওয়ার চেষ্টা করবেন। এই জন্য আপনাদের উচিত টাকাটা আগে থেকেই স্টক রাখা। আর বাংলাদেশে যারা এই সাইকেলগুলো সেল করে, বেশিরভাগই প্রি অর্ডারে সেল করে। প্রি অর্ডারের সাধারণত নিয়ম থাকে যে 50% টাকা আপনি অ্যাডভান্স করে দিবেন, করে দিলে তারা সাইকেলটা এনে ফেলবে এবং বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি। তো দেখা যায় যে এর ছাড়াও যে অন্য কোনো সিস্টেম নাই তা না, অনেকেই আছে যে হয়তো আরও বেশি টাকা অ্যাডভান্স হিসেবে নেয়। কিন্তু আপনি দেখা গেল যে 50% অ্যাডভান্স দিয়ে প্রি অর্ডার করে দিয়েছেন, সাইকেল চলে আসছে, তারপরে বাকি টাকা আর আপনার হাতে অ্যারেঞ্জ নাই, সেটা যেন না হয়। আমি কখনোই চাই না যে সেলার আপনার সাথে গুড বিহেভ করলো, গুড একটা ডিল করলো, অথচ আপনি তার সাথে খারাপ একটা ডিল করলেন, এটা যাতে না হয়। আপনার তরফ থেকেও কোনো ধরনের ব্যাড সাপোর্ট থাকবে না, ইনশাল্লাহ সেলাররাও কোনো ধরনের ব্যাড সাপোর্ট থাকবে না। আর এই কোনো ধরনের কেনাকাটাতে আমরা কখনোই লায়েবল না, অর্থাৎ আমাদের এখানে কোনো লায়াবিলিটিস নাই, পুরোটাই আপনার। সুতরাং আপনি অত্যন্ত সতর্ক থাকবেন। তাদের সাথে বিক্রির আগে সব কিছু বুঝ পরামর্শ করে নেবেন। যদি কোনো ধরনের ওয়ারেন্টি থেকে থাকে, যেমন ফ্রেমের ওয়ারেন্টি, তাহলে সেই ওয়ারেন্টি নিয়ে নেবেন লিখিতভাবে। যদি কোনো সার্ভিসিং ফ্রি থাকে, যদি এমন হয় যে 2 মাস পর্যন্ত সার্ভিসিং ফ্রি করবে অথবা
দেখা গেল যে একটা বা দুইটা মাস্টার সার্ভিসিং ফ্রি করে দিবে, তাহলে সেইটা কাজ করবেন, সেটা করে নেবেন। আর বাংলাদেশে যে ভালো ভালো শপগুলা রয়েছে সেগুলোর সাথে যোগাযোগ রাখবেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাপোর্ট তাদের কাছ থেকে লাগতে পারে। সব ভালো ভালো দামি সাইকেলের কাজ করতে পারে না, কারণ এখনকার যে মডার্ন সাইকেলগুলো সেগুলোর মধ্যে এমন ছোট ছোট অ্যাক্সেসরিজ প্রয়োজন হয় যেগুলো সার্ভিসিংয়ের সময় হয়তো ভেঙে যেতে পারে বা ওগুলা রিপ্লেস করা লাগতে পারে, তখন তারা দিতে পারবে না। সুতরাং সাইকেল আনার পরেও আপনার আফটার সেল সার্ভিস যেটা, তার জন্য সেলারের সাথে যোগাযোগ রক্ষা করতে হইতে পারে, এবং এছাড়াও বাংলাদেশের কয়েকটা শপের সাথে যোগাযোগ রক্ষা করতে হইতে পারে। এই জন্য বাংলাদেশের শপগুলোর সাথে সম্পর্ক ভালো রাখবেন। আজকে এই পর্যন্তই ছিল যে একটি সাইকেল কেনার জন্য অথবা একটা প্রোডাক্ট কেনার জন্য এই 10টি ধাপ আমার কাছে মনে হয়েছে, এই ধাপগুলো কেউ যদি প্রপারলি মেনটেন করে তাহলে তার কোনো ধরনেরই মিস্টেক হওয়ার কথা না। সে যদি কোনো প্রবলেম হয়েও যায় তাহলেও তার পার্সেন্টেজ খুব কম হবে, অর্থাৎ 90% বা 95% সে অ্যাকুরেট থাকতে পারবে। কিন্তু দীর্ঘ সময় ধরে আমার এই বিরক্তিকর আলোচনা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা মনে করেন যে আমার এই আলোচনা আপনাদের কোনো কাজে আসবে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বা আপনাদের কোনো পরিচিত বন্ধুবান্ধব যাদের কাজে আসবে বলে মনে করেন তাদের সাথে শেয়ার করতে পারেন এবং বলতে পারেন যে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তার কারণ হচ্ছে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ সাইকেল রিলেটেড ভিডিও এই চ্যানেলে দেওয়ার জন্য। যদি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে মাঝে মাঝে এরকম ভিডিও পাবেন। আমি রেগুলার ভিডিও দেই না, এটা একটা ব্যাপার। তো চেষ্টা করব যদি আপনাদের এই মতামত পাই তাহলে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যখন সাইকেলিং করেন তখন সেফটি গার্ড ইউজ করবেন। আসসালাম।